কখনো কখনো কিছু রাস্তা আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে মনে হয় আমরা বাস্তবে নয়, কোনো স্বপ্নের ভেতর থেকে হাঁটছি। কুয়াশায় মোড়া পাহাড়, বৃষ্টিতে ধোয়া জঙ্গল, আর দূরে কোথাও অবিরাম গর্জন করে নেমে আসা জলপ্রপাত, সবকিছু যেন এক অলৌকিক নীরবতায় ভেসে আছে। আজকের যাত্রা সেই স্বপ্নের ঠিকানায়, ওড়িশার কেওনঝড়। প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যেখানে পাহাড়, ঘন অরণ্য, অসংখ্য জলপ্রপাত আর শান্ত জলাধারের মিলনে তৈরি হয়েছে এক অপার সৌন্দর্যের পৃথিবী। সারাদিন ধরে একের পর এক ঝর্ণা, ড্যাম আর অব্বিট প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখলাম। কেওনঝড় শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক জীবন্ত স্বপ্ন। চলো আজকের এই যাত্রায় হারিয়ে যাই কেওনঝড়ের সেই অজানা, রহস্যময় আর মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি ঝর্ণা আর প্রতিটি পাহাড় নতুন করে প্রেমে পড়তে শেখায়। গুড মর্নিং, নতুন ব্লগে আবার সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 6:28, 6:30 ছুঁই ছুঁই। ফাইনালি ঘুম থেকে উঠে পড়লাম। রাতে কিন্তু দারুণ ঘুম হয়েছে আর ওয়েদারটা কিন্তু একদম অসাম ছিল। এখনও দেখো আকাশ পুরোপুরিভাবে মেঘলা। রাতে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর ঘুমটা যেন আরও ভালো হয়েছে। এখন রয়েছি আমরা জিওর পেট্রোল পাম্পে, যেটা কেওনঝড় থেকে মাত্র 50-60 কিলোমিটারের মধ্যেই রয়েছে। আর এই দেখো সকালে পেট্রোল পাম্পের কন্ডিশান একদম ভিড় নেই বলতে গেলে। একটু পরে পেট্রোলটা আমি ভরে নেবো। আর আমরা রাতে ছিলাম দেখো ঠিক এই জায়গাতে। তো দুদিকে দুটো গাড়ি ছিল, তার সঙ্গে দেখো এখানে আমাদের টেন্ট রয়েছে। আপাতত সকাল সকাল উঠে বাইকটাকে জাস্ট বের করব, যেহেতু প্রায় 500 কিলোমিটার প্লাস আমার গাড়ি চলে গেছে। তো সেজন্য একটু চেনটা মেনটেন করব, দেন তারপর গাড়িটাকে একটু মোছামুছি করব, দেন তারপরেই কিন্তু গাড়িটাকে রেখে দিয়ে আমরা টেন্টটা গুছিয়ে, লাগেজ গুছিয়ে কিন্তু বেরিয়ে পড়বো আজকে সোজা কেওনঝড় সাইট সিনে। কেওনঝড় সাইট সিনে প্রথমেই আমরা যাব হচ্ছে সানাঘাগরা, যেটা এখান থেকে অ্যাপ্রক্সিমেট 50 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। দেন যাব বাড়াঘাগরা, জাস্ট 5-7 কিলোমিটারের মধ্যেই রয়েছে। দেন তারপরে যাবো হচ্ছে প্রায় 40 কিলোমিটার বা 30 কিলোমিটার পরে যাব হচ্ছে কাঞ্জারি ড্যাম। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। রাতে এই প্লাস্টিকটা বাইকে চাপা ছিল, তাই বৃষ্টির জল সেভাবে পড়েনি। তোমাদেরকে শুধু একটু গাড়ির কন্ডিশনটা দেখাই। শুধু ব্যাগগুলোর কি হাল হয়েছে দেখো, অবস্থা দেখতে পাচ্ছ ব্যাগগুলোর কি হাল। 2 দিন ব্যাগগুলো খোলা হয়নি, আর 2 দিনেই শুধু ব্যাগের হাল দেখো। 2 দিন পেট্রোল পাম্পে ছিলাম, প্রথম দিন তো মোটামুটি ব্যাগে যা ছিল তাই খাওয়া দাওয়া হয়েছে। তার কারণ এখানে কোনোভাবেই রান্না করা যাবে না, পুরো একদম পেট্রোল পাম্পের ভিতরেই যেহেতু রয়েছি। তো ব্যাগ তো একদমই খোলা হয়নি, ওই দুটো ব্যাগ মানে স্যাডেল ব্যাগ দুটো। তো একদম অবস্থা খুবই খারাপ। দেখা যাক যদি আজকে যেখানে স্টে করবো যদি ব্যাগগুলো খুলতে পারি, অন্তত ব্যাগগুলোকে একটু পরিষ্কার করব। সত্যি কথা বলছি, বৃষ্টিতেই স্যাডেল ব্যাগ নিয়ে রাইড করা একটা ঝক্কির জিনিস। চল গাড়িটাকে একটু বের করি, চেনটাকে একটু দেখে নিই, দেন তারপরে কিন্তু সোজা ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে টেন্ট গুছিয়ে, লাগেজ গুছিয়ে কিন্তু বেরিয়ে পড়তে হবে। ঘড়িতে বাজছে এখন প্রায় 8টা ছুঁই ছুঁই। ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি। জাস্ট পিছনে দেখে নাও, বাইকে লাগেজ বাঁধা কমপ্লিট, টেন্ট ফেন্ট তুলে একদম বেঁধে বুঁধে নিয়েছি। আর আকাশের কন্ডিশান দেখো, একদম ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমরা জিওর পেট্রোল পাম্পকে টাটা বাই বাই করে সোজা যাব হচ্ছে কেওনঝড়। কেওনঝড়ে দুটো সাইট সিন রয়েছে, সানাঘাগরা, বাড়াঘাগরা, দেন তারপর একটা ড্যাম রয়েছে। তো সেই ড্যামটাও দেখবো। দেন কেওনঝড়কে ছেড়ে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মহেন্দ্রগিরি। তো মহেন্দ্রগিরি তো আজকে আর পৌঁছতে পারবো না, তো মহেন্দ্রগিরির রাস্তাতে কোথাও আজকে রাতে স্টে করব। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তার আগে বাইকটা বের করে জাস্ট ফুল ট্যাঙ্ক পেট্রোল করে নেবো, তার কারণ ওই যে কেওনঝড়ের অব্বিট যে রাস্তাগুলো আমরা যাবো ওখানে পেট্রোল পাম্প কিন্তু খুবই কম। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। চলো এবার বাইকে উঠে পড়লাম, বাইকটাকে স্টার্ট দেবো। সকালে পুরোপুরিভাবে বাইক মেনটেন করে নিচ্ছি, সব সুইচগুলোতে WD-40 দিয়ে দিয়েছি, তার কারণ প্রচুর জলে বৃষ্টিতে ভিজছে সারাক্ষণ। তো WD-টা ইউজ করাটা একদম বেটার অপশান বৃষ্টির জন্য। এবার শুধু যাব, একটু পেট্রোলটা ভরে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো এখান থেকে। ভাই বাইক যে পরিমাণে ভারী হয়েছে না, ফুল ট্যাঙ্কা।
हाँ E20 भाई भैया E20 है ना ये नॉर्मल और ठीक है बस 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 और नहीं बस एकदम 1295 টাকার মতো তেল গেল প্রায় 1300 টাকার মতো তেল নিয়ে নিলাম চলো এবার সানাঘাগরার আমাদের যে প্রথম সাইট সিন রয়েছে তার ম্যাপটা মেরে নিলাম অ্যাপ্রক্সিমেট 47 কিলোমিটার রয়েছে 1 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে ধরো আমরা পৌঁছে যাব আর পৌঁছে গিয়ে সানাঘাগরাতে প্রথম ঢোকার আগে চেষ্টা করব টিফিনটা করে নেওয়ার বা হয়তো সানাঘাগরাটা ঘুরে টিফিনটা করব সকালের দেন তারপরে বাড়াঘাগরা রয়েছে সানাঘাগরা থেকে জাস্ট কিছু কিলোমিটারই দূরে চলো বাপিদা তেলটা ভরছে এখানে 110 টাকা করে পেট্রোল নিল জিওর পেট্রোল পাম্পে সামনেই লেখা রয়েছে দেখো কেওনঝড় সোজা আর কারাঞ্জিয়া রয়েছে আমার বাদিকে চলো আমরা কেওনঝড়ের দিকে যাব অ্যাপ্রক্সিমেটলি এখন এই রাস্তাটা ধরে মানে 49 ধরে আমরা যাব 34 থেকে 35 কিলোমিটার দেন 5-7 কিলোমিটার 8 কিলোমিটার মতো হচ্ছে ভিতরে সানাঘাগরা দেন আবার ওখান থেকে আবার ডান দিক নিয়ে সোজা বেরিয়ে যাব হচ্ছে বাড়াঘাগরার দিকে ভাই এরকম রাস্তা হলে ক্রুজ কন্ট্রোল অন না করে থাকা যায় না 71-এ ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি চলো এবার শুধু বসে থাকার অপেক্ষা শুধু বসে থাকো বাইক আপনি আপ চলবে ভাই এই জিনিসটা কিন্তু সেরা লাগে মানে বোরিং আর লাগে না এরকম শুধু পিক আপ ধরে বসে থাকতে ফাইনালি কেওনঝড়ের কিলোমিটার বলা বোর্ডটা দেখতে পেলাম উপরে দেখো কেওনঝড় 10 কিলোমিটার সম্বলপুর রয়েছে 232 কিলোমিটার চলো ফাইনালি আমরা কিন্তু কেওনঝড়ের কাছে চলে এসেছি আর আমার বাম পাশে দেখো কেন্দ্রঝাড়গাড়ের যে রাস্তাটা রয়েছে দেখো বড় করে গেট করে করা রয়েছে যেটা বাম দিক থেকে চলে যাচ্ছে বাট আমরা এখন সোজা কেওনঝড়ের দিকে যাব দেন কেওনঝড় থেকে যাব হচ্ছে সানাঘাগরা জাস্ট কেওনঝড় বাকি আর 15 থেকে 16 কিলোমিটার আর ওই দূরে দেখো আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে বাট সিরিয়াসলি বলছি পাহাড়ের রেঞ্জটা দেখো পুরো অস্পষ্ট অবস্থা একদম দেখো কি সুন্দর ও ফাটাফাটি ভিউ জাস্ট এই দিকটা যেন আরও ভালোভাবে বোঝা যাচ্ছে ওদিকে তবু মেঘে ঢাকা সেই লাগছে শুধু রোডটা দেখো কি পরিমাণ ফাঁকা মানে দুটো দিন রাইডের পর আজকে 3 নম্বর দিনে যে এই রকম একটা ফাঁকা রোড পাবো আর তার সঙ্গে মন মাতানো এরকম একটা দৃশ্য আনএক্সপেক্টেড জাস্ট এখান থেকে লাগছে দেখো ভিউটা তো ব্যাপারটা হচ্ছে কেওনঝড় বাকি আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার আর সানাঘাগরা বাকি অ্যাপ্রক্সিমেট ওই 12 কিলোমিটার্সের মতো রাস্তার ধারে একটু দাঁড়ালাম তার কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার জন্য পিছনে দেখো কি সুন্দর পাহাড় মানে একটা হিল রেঞ্জ তার সঙ্গে এই হাইওয়ের মধ্যে থেকে গাড়ি চালাতে যা ফাটাফাটি লাগছে না চলো একটু এই জায়গাটা উপভোগ করি একটু ফটোগুলো তুলে নিই দেন তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো তার মাঝে হালকা তো রেস্ট হয়েই যাবে তো ভাই ব্যাকগ্রাউন্ডটা একবার তোমাদের দেখাই একবার শুধু দেখো পুরো সাজানো গোছানো হাইওয়ের উপরে দেখো পাহাড় তো চলো এবার একটু রেস্ট নিই আর যেটা সকালে তোমাদের বলছিলাম যে চেনের প্রবলেমটা ছিল সেরে গেছে বাট এখনও পর্যন্ত সারেনি আবার মোটামুটি 40 কিলোমিটারও রাইড হয়নি আবার কিট 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 করে আবার কিন্তু চেনের শব্দটা আসছে ভাই দৃশ্য দেখে কিন্তু বাইকের প্রবলেমই ভুলে গেছি একটুখানি রেস্ট নিলাম একটু ফটো তুললাম তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম সানাঘাগরার দিকে ভাই সিরিয়াসলি বলছি এই যে দৃশ্য আনম্যাচ পুরো
সেই যখন আমরা কন্যাকুমারী রাইড করেছিলাম ঠিক এরকমই দৃশ্যগুলো দেখেছিলাম, যদিও বা এই রাস্তাটা সেটা ছিল না। ও বানিয়াপাত এই জায়গাটার নাম, আর ভাই সত্যি দৃশ্যটা পুরো মন কাড়া। শুধু একবার সামনেটুকু দেখো তোমরা। আমরা কিন্তু ওপরে ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিলাম, এবার কিন্তু আমরা 49-এর দিকে মাগবো। এই দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা আমরা ধরবো এবার। ধুরুপাদা জায়গাটার নাম। ওরে বাবা, ফ্লাইওভারটা দারুণ সাজানো। এই দেখো কলকাতার রাস্তা এইদিকে। ও সত্যি তৃতীয় দিনের সকাল তো জমে গেল। আমরা কিন্তু আবার একটা হিল রেঞ্জের দিকে উঠবো আস্তে আস্তে। শুধু রোডটা দেখো, একবার এরকম নামছে আবার উঠছে। ওই যে ওপরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, আমরা এখন কিন্তু আস্তে আস্তে ওই হিলের দিকে উঠবো। জাস্ট এরকম গিয়ে সাপের মতো একটা ব্যান্ড কাটিয়ে কিন্তু আমরা সেই ওপরের দিকে যাব। অনেক দিন থেকে ওয়েট করেছিলাম ওড়িশা। আমার মোটামুটি 6 মাস আগেও প্ল্যান ছিল যে ওড়িশা আসবো, তখন হয়ে ওঠেনি, নেপাল বেরিয়ে গেলাম। তারপরে প্রায় 6 মাস পরে এই প্ল্যানটা আমার সাকসেসফুল হচ্ছে, ওড়িশা কেওনঝর মহেন্দ্রগিরি। চলো এবার আমরা ডান দিক নেব। ওকে, ডান দিক নিয়ে কিন্তু এই দিকের রোডটা আমরা ধরবো। ও চলো এবার পাহাড়ের মজা তো সবে শুরু হবে। ফাটাফাটি দৃশ্য। চলো এবার আমাদের পাহাড়ে ওঠা শুরু। অ্যাপ্রক্সিমেটলি আর 5 কিলোমিটার থাকবো হচ্ছে এই রাস্তাতে। ইউটার্নটা নিয়ে নিলাম। ইউটার্ন নিয়ে আমরা কিন্তু একদম সানাঘাগড়ার কাছাকাছি এসে গেছি। দেখো সানাঘাগড়া লেখা রয়েছে, মাঝখানে একটা আমাদের দেবাদিদেব মহাদেবের মূর্তিও রয়েছে। চলো এই হচ্ছে সানাঘাগড়ার মেন গেট। ওকে চলো এসে গেছি সানাঘাগড়া। এই হচ্ছে সানাঘাগড়ার মেন গেট। আর আমরা এখানে বাইকটাকে আপাতত রাখবো পার্কিং করার জন্য। এই যে অফিস বলে লেখাটা আছে, মানে পিছনে রয়েছে টিকিট কাউন্টার, আর এই জায়গাটা করে আমরা গাড়িটা রাখবো, এখানটা করে বাইকটা রাখবো। ও আচ্ছা, এখানে বাইক পার্কিং করার জায়গা করা রয়েছে। সকাল সকাল বলে কোনো ভিড় নেই পর্যটকের, বাট সানাঘাগড়াটা মানে দারুণ জনপ্রিয় কেওনঝড়ের। সানাঘাগড়ার এই যে মেন গেট, মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটটা কেটে নিলাম 20 টাকা করে পার পারসন। তো টোটাল আমরা দুজন আছি, 40 টাকা টিকিট। তার সঙ্গে এখানে বাইকের পার্কিং রয়েছে, সেটা হচ্ছে 20 টাকা। টোটাল 60 টাকার টিকিট কেটে কিন্তু আমরা এবার ভিতরের দিকে যাব। টিকিট দেখিয়ে কিন্তু ভিতরে ঢুকে পড়লাম 60 টাকা টিকিট কেটে। আর এই হচ্ছে দেখো সানাঘাগড়ার মেন গেট। আর এই গেটটা থেকে কিন্তু 4 হুইলার পাস হয়। আর ওখানে লেখা দেখো ওয়েলকাম টু সানাঘাগড়া। আর এই হচ্ছে পার্কিং এরিয়া 4 হুইলারের।
তো এই পার্কিং এরিয়াতে যারা 4 হুইলার আসে তো এখানে পার্কিং হয়। আর এখান থেকে জাস্ট 300 মিটার দূরেই রয়েছে ওয়াটারফলসটা। আর তার আগে কিন্তু এখানে একটা দারুণ একটা পার্ক রয়েছে, পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। একটা লেকের মাঝখানে দেবাদিদেবের মূর্তি, চলো তোমাদেরকে দেখাই। সানাঘাগরা ঘোরার আগে কিন্তু একটু পেট পুজোটা দরকার, আর সকাল থেকে জল ছাড়া কিছুই কিন্তু পেটে পড়েনি আপাতত। চলো এখান থেকে একটু চাউমিন অর্ডার করলাম, মানে এই গেট থেকে ঢুকেই জাস্ট পাশেই রয়েছে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট। তো এখানে খাওয়া দাওয়াটা করি, দেন খাওয়া দাওয়া করে পুরো সানাঘাগরাটা ঘুরবো, তোমাদেরকে দেখাবো। দেখো হাতে চলে এসছে গরম গরম চাউমিন, ননভেজ চাউমিন নিয়ে নিয়েছি, আমি রয়েছি, বাপিদা রয়েছে। এবার সকালের টিফিনটা সারবো, টিফিনটা সেরেই কিন্তু এখন সানাঘাগরা ঘুরতে বেরিয়ে পড়বো। অ্যাপ্রক্সিমেটলি এখানে আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টা লাগবে পুরোটা ঘুরতে। ঘোরার পরে কিন্তু এখান থেকে বাড়া ঘাগরার দিকে বেরিয়ে পড়বো। আর এখন ঘুরতে বাজে প্রায় 9:30। টিফিন সেরে কিন্তু এবার আমরা সানাঘাগরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর পিছনে তোমার দেখালাম পার্কিং এরিয়া, আর এই পিছনে রয়েছে সব দোকানপাটগুলো। এবার এই হচ্ছে সানাঘাগরা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে বোটিং এরিয়া। এখানে দেখো 30 টাকা পার পারসন বোটিং রয়েছে, প্রচুর বাদর রয়েছে ভিতরে। ওখানে দেখো বোটিংয়ের কাউন্টার রয়েছে, ওখান থেকে পারলে টিকিট কেটে নিতে পারবে। আর বাঁদিকে রয়েছে পার্কটা। শুধু একটা জিনিস দেখে দাঁড়িয়ে গেলাম, দেখো বাঁদরেরা কী সুন্দরভাবে স্নান করছে। দেখো এই দূরে দেখতে পাচ্ছ, ফাটাফাটিভাবে স্নান করছে। একটা ছোট্ট মতো পুল মতো করা রয়েছে। আর এই হচ্ছে পার্কটা। পার্কে বিভিন্ন রকম পশু জন্তুর মূর্তিগুলো করা রয়েছে, বাঘ, সিংহ, চিম্প্যাঞ্জি, এইখানে দেখো জিরাফ রয়েছে, তো বিভিন্ন রকম পাখি রয়েছে। আর সব বাঁদরগুলো দেখো চান করছে, এখানে স্নান করছে। সেইখানে একটা পুল মতো করা রয়েছে, সেখানে স্নান করছে। চলো এবার আমরা সানাঘাগরা ওয়াটারফলসের দিকে হেঁটে হেঁটে যাই। আর মোটামুটি এই পার্কটা কিন্তু অনেকটাই বড়, আধ ঘন্টা মোটামুটি সময় লাগবে। আধ ঘন্টার মধ্যেই পার্ক ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যারা বোটিং করতে চাইছো 30 টাকা করে পার পারসন বোটিং, মোটামুটি 20 মিনিট বা আধ ঘন্টা। চলো এবার আমরা যাই। আর ওই দূরে দেখো একটা দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে লেকের মাঝখানে। আমরা কিন্তু পুরো পার্কটা ঘুরে জাস্ট চলে এসেছি একটা জঙ্গল টাইপের ফরেস্ট এরিয়া, তার মাঝখানে রয়েছে এই সানাঘাগরা ওয়াটারফলস। এই দেখো এইদিকে রয়েছে পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে এই পার্কের রাস্তাটা করা রয়েছে। সেম ওই দিক থেকেও তোমরা ঘুরে এলে এই রাস্তা ধরেই কিন্তু তোমরা আসবে। আর ওই সামনে রয়েছে দেখো লেক, আর দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে। এই রাস্তা ধরে কিন্তু আমরা যাব সানাঘাগরা ওয়াটারফলস ঘুরে দেখতে। আর সত্যি কথা বলতে প্রচুর বাদর রয়েছে, মানে ক্যামেরা মোবাইল একটু সাবধান। সিঁড়ি থেকে যে সিঁড়িটা দেখালাম ওপরে চলে এসেছি, প্রচুর বাঁদর। সত্যি কথা বলছি আমি নিজেও ভয় পাচ্ছি ক্যামেরা বের করতে, সেজন্য সিঁড়িতে আর ক্যামেরা বের করলাম না। ওপরে চলে এলাম, সিঁড়ি থেকে জাস্ট ওপরে আসতে চোখ ধাঁধানোর দৃশ্য, মানে পার্কটা এত সুন্দরভাবে সাজানো। এই সানাঘাগরার যে পার্কটা রয়েছে, এই দিকে দেখো একটা ডাইনোসর, মানে বাচ্চাদের খেলাধুলার জন্য বা বাচ্চাদের মন করার জন্য একটা দারুণ জায়গা এটা। দেন এই দিকে গেলে কিন্তু বাচ্চাদের খেলার পার্কগুলো রয়েছে, যেমন দোলনা, তার সঙ্গে আদার্স সব খেলার জিনিসপত্রগুলো সব ওখানে রাখা রয়েছে। আর এই দিক গেলে পাবো হচ্ছে আমরা ওয়াটারফলসটা। আর ওই দূরে দেখো কে বসে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাঘ মামা। চলো এইটা দিয়ে যাব, গিয়ে ফলসটা দেখবো। আর পার্কটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ, খুব সুন্দর, প্রচুর গাছগাছালি দিয়ে সাজানো রয়েছে এই পার্কটা। পার্ক ঘুরতে ঘুরতে একদম চলে এসেছি দেখো সানাঘাগরা ওয়াটারফলসের সামনে। আর এইখানে দেখো লেখাও রয়েছে, দেখো সানাঘাগরা ওয়াটারফলস এই দিকে, ওই সামনেই রয়েছে ওয়াটারফলসটা। চলো এই দেখো সব একসাথে রয়েছে, দেখো বাঘ রয়েছে, চিতা রয়েছে, তার সঙ্গে হরিণ রয়েছে, তার সঙ্গে শিম্প্যাঞ্জি রয়েছে, ফুল ফ্যামিলি যেন একসাথে রয়েছে। চলো আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো ওয়াটারফলসটা। আবার এইদিকে দেখো খ্যাঁকশিয়াল, অনেকটা নিচে রয়েছে সানাঘাগরা ওয়াটারফলসটা। এই দেখো দারুণ স্রোত, এখানে বসার জায়গা কি নেই, এখানে এই দেখো বসার জায়গা রয়েছে, চাইলে তোমরা ওয়াটারফলসের জলে স্নানও করতে পারো। এই দেখো এখানে যা জল আসছে, আর ওয়াটারফলসের জলটা ঠিক ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। জাস্ট সাউন্ডটা শুনতে পাচ্ছো, মানে কি জোরে গর্জন করছে সানাঘাগরা ওয়াটারফলস, শুধু তোমরা দেখো একবার। ও লিটারালি একটুখানি নামতে পুরো ভিজে গেছি। শুধু জলের রংটা দেখো, পুরো মেঠো লাল কালারের জল, ভাই দারুণ ওয়াটারফলস।
আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই সানাঘাগরা ওয়াটারফলস দেখার ভিউ পয়েন্ট। তো জাস্ট এইখান থেকে যে সুন্দর লাগছে আর কতটা খরস্রোতা দেখো একবার। আর সানাঘাগরার জল বেরিয়ে যাচ্ছে দেখো, ওয়াও। আমরা আসার সময় জঙ্গল ধারে একটা সরু মতো নদী দেখেছিলাম, এই জলটাই কিন্তু ওই দিক থেকে প্রবাহিত হচ্ছে। আর সিরিয়াসলি বলছি অমায়িক দৃশ্য এই বর্ষাকালে। এবার এই সানাঘাগরা ওয়াটারফলস থেকে বেরোবো আমরা, আকাশ প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থায় চলে এসছে। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে বাড়া কাগড়ার দিকে। আর এই দেখো আমরা 10 থেকে 15 মিনিট এখানে ছিলাম, আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা হয়ে গেছে। আর তার সঙ্গে যত সময় এখানে কাটাচ্ছি দেখছি যেন ঝর্ণার জল আরও বেগে পড়ছে। এবার কিন্তু আমরা বাইরের দিকে যাচ্ছি, আর বাইরের দিকে যাওয়ার সময় তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। আমরা আসার সময় এসেছিলাম ওই রাস্তা ধরে, এবার আমরা এই দিকের রাস্তা ধরে যাচ্ছি, মানে যেটা হচ্ছে একদম লেক সংলগ্ন রাস্তা। কত বানর দেখো, আর সব বানরগুলো সব খেলছে দেখো, সব খেলাধুলা করছে। আর তোমাদের যে মূর্তিটার কথা বলেছিলাম যে আমাদের দেবাদিদেব মহাদেবের মূর্তি, আর ওই দূরে দেখো সেই মূর্তিটা একদম লেকের মাঝখানে। আমরা যখন ঢুকেছিলাম তখন একটা বা দুটো গাড়ি ছিল, বাট এখন শুধু পার্কিং এরিয়াটা দেখো ভরে গেছে। মানে 10টা-11টার পর থেকে দারুণ ভিড় হয়। চলো এবার আমরা বেরোবো সানাঘাগরা ওয়াটারফলস থেকে। এবার সোজা যাবো হচ্ছে বাড়াঘাগরা। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 5-6 কিলোমিটারের মধ্যেই রয়েছে বাড়াঘাগরা। আর তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, টিকিটটা যেমন কাটার সময় দেখাতে হয়, বেরোনোর সময় দেখাতে হয়, তার কারণ টিকিটের গায়ে কিন্তু বাইকের নাম্বারগুলো নোট থাকে, তো ওরা নাম্বার দেখেই কিন্তু বাইকটা ছাড়বে। চলো পার্কিং এরিয়াতে এসে গেছি, দেখো পার্কিং এরিয়া। আর মোটামুটি গাড়ি নেবো, এবার বাড়াঘাগরার দিকে যাব। কি দেখছো? ওই দেখো বাঁদরের অত্যাচার বাইকের ওপর, কাদের সব ব্যাগগুলো খুলে দিয়েছে। চলো গিয়ে দেখি আগে আমাদের ব্যাগগুলো আস্ত আছে কি না। পার্কিং এরিয়াতে এসে পড়েছি, এবার বাড়াঘাগরার দিকে যাব। আর এখানে কোনো রকমভাবে নেটওয়ার্ক নেই, জাস্ট অবস্থা দেখো পুরো নেটওয়ার্ক উড়ে গেছে। চলো এবার আস্তে আস্তে বেরোবো। প্রচণ্ড হনুমান, বাপিদার গাড়িতে হনুমানের অত্যাচার হয়েছে। বাপিদার ব্যাগ ট্যাগ খুলে জলের বোতল সব বের করে নিয়েছে। ওই বাপিদা দেখো এখনো ব্যাগ বাঁধছে। চলো এবার আমরা মোটামুটি 10-15 মিনিটের মধ্যে কিন্তু ঢুকবো হচ্ছে বাড়াঘাগরা। আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, অন্তত বাড়াঘাগরাটা পৌঁছে যাই, তারপরে বৃষ্টি হোক অসুবিধা নেই, গিয়ে রেনকোটটা পরে নেবো। আপাতত ন্যাশনাল হাইওয়ে 49 ধরেই যাচ্ছি। এই সামনে থেকে জাস্ট বাম দিকে বাড়াঘাগরা রোডটা পড়বে। বাড়াঘাগরা রোডটা আমরা ধরে নিয়েছি, আর মেন রোড থেকে মানে ন্যাশনাল হাইওয়ে থেকে একটা বড় মতো গেট করা রয়েছে, সেই গেটের মধ্যে থেকে এখন চলেছি অ্যাপ্রক্সিমেট 4 কিলোমিটার বা 3 কিলোমিটার হবে এই রাস্তাটা। মোবাইলে নেটওয়ার্ক না থাকলে যে কি অসুবিধা এইসব ফরেস্ট এরিয়াতে, কতকটা সেই পুরুলিয়া ফিলিংস আসছে। আর এই হচ্ছে দেখো বাড়াঘাগরা ওয়াটারফলস যাওয়ার রাস্তা এটা। আর বাড়াঘাগরা ড্যাম যারা দেখতে চাইবে তারা কিন্তু এইদিকে যেতে পারো। তো ওয়াটারফল হয়ে আমরা ড্যামের দিকে যাবো, দেন আবার কিন্তু ব্যাক করবো। আর ওয়াটারফলস রয়েছে 50 মিটার। চলো এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখন যদি বা কোনো পর্যটক নেই ওই জন্য খালি। এই দেখো আমরা জাস্ট এইখানটা করে বাইকটা রাখবো, রেখে কিন্তু ওয়াটারফলসটা দেখতে যাব। ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে বাড়াঘাগরাতে। আর এই দেখো এই হচ্ছে বাড়াঘাগরা যাওয়ার রাস্তা। শুধু কত জল আসছে দেখো, জাস্ট 100 মিটার বা 150 মিটারের মধ্যে পড়বেই হচ্ছে এই বাড়াঘাগরা ওয়াটারফলসটা। চলো তোমাদেরকে দেখাবো ঘুরে। আর এই হচ্ছে দেখো বাড়াঘাগরা ওয়াটারফলস যাওয়ার রাস্তা। ওই ওয়াটারফলসে যে পরিমাণ ভিড় দেখলাম, এই ওয়াটারফলসে সেরকমভাবে ভিড় নেই, অনেকটাই ভিতরে রয়েছে, মানে মেন রোড থেকে অনেকটা ভিতরে। ওয়াটারফলসের জলটা কোন উঁচু থেকে পড়ছে দেখো, ওরে বাবা। আর এই হচ্ছে ওয়াটারফলসে যাওয়ার রাস্তা, চলো তোমাদেরকে দেখাই। আর এখানে একটা ঘাট মতো করা রয়েছে,
আর ঘাট থেকে একটা প্লাস্টিকের যে ভাসমান যে এগুলো বক্সগুলো হয় সেই বক্সগুলো রাখা সাজানো রয়েছে। একটা ছোট্ট মতো সেতু মতো করা রয়েছে সেই ভাসিয়ে, যেটা জলে ভাসানো হয় দেখো একবার। আর এই দেখো বাড়া ঘাগড়া ওয়াটারফলস এই ওপর থেকে পড়ছে। ওয়াটারফলসের জল কোথা থেকে পড়ছে, কোন উঁচু জায়গা থেকে পড়ছে দেখো। আর একটা ছোট্ট মতো এখানে জায়গা রয়েছে, একদম প্রচুর লোক ফটো ফটো তুলছে এদিকে। চলো এই দেখো, এই হচ্ছে ওয়াটারফলসের মেন জলটা, মানে টোটাল 1 2 3 4 ভাগে ভাগ আছে। এই দেখো 1 2 3, ওইদিকে একটা 4। চলো এবার এইখানটা করে যাব, গিয়ে তোমাদের দেখাবো কত স্পিডে জল পড়ছে এই বড়া ঘাগড়ার জল। ওরে বাবা, মানে চোখের সামনে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না। আমরা এখন চলে এসেছি বড়া ঘাগড়া ওয়াটারফলসের একদমই সামনে। জাস্ট এই দেখো, ও সিরিয়াসলি বলছি পুরো ভিজে যাচ্ছি, এত জল মানে হাওয়ায় উড়ে আসছে এদিকে। এই দেখো জাস্ট ফাটাফাটি। আর এইখানে এই দেখো এই ভাসমান প্লাস্টিকের কি বলে জানি না, এগুলো ভেসে আছে জলের ওপর। তো এইখানেই দাঁড়িয়ে সব ফটো ফটো তুলছে, এখান থেকেই দাঁড়িয়ে দেখতে হচ্ছে। বলতে গেলে বেসিক্যালি এটা একটা ভিউ পয়েন্ট টাইপের। আর এই দেখো এইখান থেকে জল পড়ছে, আর ওই দিকেও কিন্তু মানে এই বড়া ঘাগড়া ওয়াটারফলসের এক অংশ থেকে ওই দিক থেকেও জল আসছে। সব থেকে একটা জিনিস খুবই খারাপ লাগলো, এই জিনিসগুলো দেখো তোমরা। এটা একটা দারুণ সুন্দর ওয়াটারফল, যেখানে প্লাস্টিক বোতল শুধু ভর্তি। দেখো এই জিনিসগুলো এখনও পরিষ্কার হয়নি, বা লোকেরাও কি মানসিকতায় ফেলে সেটাই বুঝে উঠতে পারি না। এত সুন্দর একটা জায়গা, তার কি হাল দেখো একবার। শুধু দেখো পুরো চারিদিকে শুধু প্লাস্টিকের বটলস আর বটলস। বড়া ঘাগড়া ওয়াটারফলসটা দেখলাম, দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি। সত্যি কথা বলতে কি একটা জিনিস খুবই খারাপ লাগলো, প্লাস্টিক বটল টটল জলের ওপর পড়ে রয়েছে। এই জিনিসটা দেখে একটু খারাপ লাগলো, যে এটা তো আমাদের বলতে গেলে প্রাকৃতিক সম্পদ, নষ্ট করার কোনো দরকার নেই। চলো এবার কিন্তু বেরোবো সোজা পার্কিং এরিয়াতে। বড়া ঘাগড়া ওয়াটারফলস ঘুরে পার্কিংয়ে চলে এলাম। এবার গাড়িটাকে বের করব। এখানে কোনো রকম কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই, বা পার্কিং এরিয়াতে কোনো রকম চার্জ দেওয়ার ব্যাপার নেই। চলো এবার সামনে রয়েছে বড়া ঘাগড়া ড্যাম, তো সেটা দেখবো। চলো চলে এসেছি ড্যাম সাইডে। সামনে লেখা দেখো বড়া ঘাগড়া ওয়াটারফল অ্যান্ড ড্যাম। এই দেখো সামনেই একটা বড় ব্যানারে লেখা রয়েছে। তো চলো ওই যে উপরে দেখা যাচ্ছে দেখো ড্যাম। তো আপাতত গাড়িটা নিয়ে যাব। দাদা পার্কিং। তো ওই উপরে দেখো বাঁধ দেওয়া রয়েছে, আর ওই হচ্ছে ড্যাম। হ্যাঁ সে ওপরে যেতে হবে। বাইকটাকে পিছনে পার্কিং করলাম। এই দেখো এই জায়গাটা করে পার্কিং করলাম। জানি না পার্কিং চার্জ আছে কিনা, আপাতত গাড়িটা রাখলাম। আর যদি পার্কিং চার্জ লাগে বলে দেবো তোমাদেরকে কত টাকা পার্কিং চার্জ পড়েছে। এবার আমরা যাচ্ছি দেখো বড় ঘাগড়া ড্যাম দেখতে। আর ওই ওপরের দিকে রয়েছে দেখো বড়া ঘাগড়া ড্যাম। এই সিঁড়ি ধরে কিন্তু ড্যামের ওপরের দিকে যেতে হবে। ভাগ্যিস সিঁড়ি ছিল। কি বলছো? বাপিদা বলছে ভাগ্যিস সিঁড়ি ছিল, নইলে বাপিদা বলছে বাপিদা হামাগুড়ি দিয়ে যেত। ভাই দারুণ ভিউ, যত উঠছে একবার শুধু সাইডগুলো তোমরা দেখো, ফাটাফাটি। ফাইনালি ওপরে কিন্তু চলে এসেছি, মানে ড্যামের ওপরে। আর এই হচ্ছে ড্যামের রাস্তা, এই হচ্ছে রাস্তাটা, আর এই হচ্ছে ড্যাম। ভাই দারুণ দারুণ। ওইদিকে বৃষ্টি হচ্ছে দেখো, পুরো মেঘলা হয়ে আছে। আর তার সঙ্গে সেই যেন মনে হচ্ছে না কুয়াশাচ্ছন্ন, বাট ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। ফাটাফাটি ওয়েদার, আর তার সঙ্গে ফাটাফাটি ভিউ। বলছি এইসব জায়গায় এসে যদি না ড্রোন ওড়াতে পারি না, সত্যি মনের মধ্যে একটা খামতি থেকে যায়। দারুণ ভিউ আসছে, দারুণ। দারুণ একটা ওয়েদারে এই
বারাঘাগড়ি ড্যামে বসে আছি ভাই, মানে সত্যি কথা বলছি মন জুড়িয়ে যাচ্ছে। আর যদি এখানে আমরা টেন্ট করতে পারতাম না দারুণ লাগতো। বাপিদা কি বলো, এখানে কি রাতে থাকা হবে, টেন্ট করা হবে? বাপিদা তো মনে হয় এক পায়ে খাড়া যে এখানে টেন্ট করে থাকবে। ভাই সত্যি বলছি দারুণ জায়গা। যারা ওড়িশা আসছো ভাই, কেওনঝড় ঢুকছো, সকলকে বলবো বারাঘাগড়া ওয়াটারফলস দেখো, আর তার সঙ্গে যে ড্যামটা রয়েছে ড্যামটাও ভিজিট করো। এবার আমরা বেরিয়ে পড়বো বারাঘাগড়া ওয়াটারফলসের যে ড্যাম রয়েছে, বারাঘাগড়া ড্যাম, সেই ড্যাম থেকে। আর জাস্ট এই যে সুন্দর দৃশ্য, সত্যি যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আরও সাইট সিন বাকি রয়েছে কেওনঝড়ে। তো চলো আজকে লাস্ট সাইট সিন কেওনঝড় কিছুক্ষণ পরেই হবে, কমপ্লিট করে আজকেই আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেট 400 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে, আজকে পুরো কমপ্লিট করবো না, যতদূর যেতে পারি যাব। দেন তারপরে আজকের মতো ইতি, আর কালকে থেকে শুরু হবে হচ্ছে মহেন্দ্রগিরি জার্নি। ড্যাম দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি। এখানে কোনো রকম পার্কিং চার্জ নেই বা ওপরে কোনো রকম টাকা পয়সা লাগে না বা টিকিট কিছু নেই। চলো এবার আমরা যাব হচ্ছে কাঞ্জারি ড্যাম দেখতে। এখান থেকে অ্যাপ্রক্সিমেট ওই 19-20 কিলোমিটার্সের মতো রয়েছে। বেসিক্যালি আমরা যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তা ধরেই যাব কাঞ্জারি ড্যামের দিকে। জাস্ট মেন রোড থেকে আর একটুখানি ঢুকতে হবে ড্যাম দেখতে। সিরিয়াসলি ওড়িশা অফবিট সাইডগুলো মারাত্মক মারাত্মক। যারা অফবিট ওড়িশা ভিজিট করবে তারা মানে এই সবগুলো লিস্টিং করে রাখো ভাই, দারুণ জায়গা। আপাতত এখন হাই রোডে উঠে পড়েছি বারাঘাগড়া দেখে। এবার আমরা যাচ্ছি কাঞ্জারিয়া ড্যামের দিকে। আর এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে কেওনঝড় ভিউ পয়েন্ট। ভাই ফটো তোলার জন্য একদম দারুণ জায়গা। এই উপর থেকে দেখো গোটা কেওনঝড় সিটিটাকে দেখা যায়। ওইদিকে বৃষ্টি হচ্ছে, পুরো কুয়াশার মতো আচ্ছা সৃষ্টি হয়েছে ওইদিকে দেখো। কাঞ্জারিয়া যাওয়ার পথে আমরা আরও একটা ফরেস্ট রেঞ্জের ওপর থেকে যাচ্ছি। শুধু চারিদিকে দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে ফার্স্ট টু লাস্ট শুধু দেখেই আসছি। ইভেন কালকে থেকেও দেখছি, মানে ওড়িশা ঢোকার পর থেকেই যে কটা হাইওয়ে আমরা পার করলাম প্রত্যেকটাতেই কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। দেখো এই দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন রয়েছে। চলো আমরা কিন্তু কাঞ্জারি ড্যামের একদম রাস্তার মুখেই রয়েছি। এই হচ্ছে কাঞ্জারি ড্যামে যাওয়ার রাস্তা। মেন রোডে কোনো রকম বোর্ড নেই যেখানে লেখা থাকবে যে কাঞ্জারি ড্যাম, অন্তত দেখতেই পেলামই না। তো ওই জায়গার একটা যদি বোর্ড থাকতো খুব ভালো হতো। এমনি অফবিট সব প্লেস, তার মধ্যে কোনো রকম নেটওয়ার্ক থাকে না। চলো কাঞ্জারি ড্যামে যাব, ঘুরবো, তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু ফরেস্টের মধ্যেই রয়েছি এখন। ওয়েলকাম টু কাঞ্জারি ড্যাম। চলো কাঞ্জারি ড্যামের মেন গেটে আমরা ঢুকে পড়েছি। আমার এই বাইকটা একটু আগে থেকে এরকম সেম সমস্যা হচ্ছে, দেখেছো? আমি জানি না কি হচ্ছে। স্টার্ট হয়েছে। এই প্রবলেমটা সকালে দুবার হলো, দেন এখন একবার হলো। এ বাবা, কাঞ্জারি ড্যাম মনে হয় আজকে বন্ধ আছে। বন্ধ আছে নাকি? এই দেখো এই হচ্ছে কাঞ্জারি ড্যামের মেন গেট। আর আমরা জাস্ট বাইকটা এখানে রাখলাম, এখানে কোনো রকম কিন্তু পার্কিং ফিজ নেই। চলো এবার আমরা যাব হেঁটে হেঁটে। ভিতরে বাইক নিয়েও অ্যালাউ আছে, বাট আজকে পুরোপুরিভাবে গেট বন্ধ। তো এই বাইরে থেকে একটা ছোট্ট মতো রাস্তা দেখো, এই রাস্তা ধরে কিন্তু আমরা যাব কাঞ্জারি ড্যামে। ড্যামটা ঘুরে দেখবো, বেশি দূর না, একদম কাছাকাছি কাঞ্জারি ড্যাম। শুধু ড্যামটা সাজানো দেখো। এই হচ্ছে মেন গেট, আর এই সামনে রয়েছে ভিউ পয়েন্টটা।
মানে ড্যামটা দেখার জন্য যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটাই রয়েছে এই সামনে। ভিতরে ঢুকলে তোমরা একটা দেখতে পাবে এরকম সাজানো গোছানো একটা ছোট্ট মতো পার্ক রয়েছে, আর তার সঙ্গে এই হচ্ছে ড্যামের যাওয়ার রাস্তা। ড্যামটা শুধু দেখো ফাটাফাটি, প্রচণ্ড রোদ্দুর, মানে সিরিয়াসলি মানে তাকানো যাচ্ছে না এতটা রোদ। এই দেখো, চলো একটু ছাওয়ায় দাঁড়াই, ছাওয়ায় দাঁড়িয়ে দেখি ড্রোন ওড়াতে পারি কিনা, তাহলে এক নজরে তোমাদেরকে কাঞ্জারিয়ার যে ড্যাম রয়েছে সেই ড্যামটা তোমাদেরকে দেখাতে পারবো। Don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this tiny সত্যি কথা বলতে কি দারুণ দারুণ, মানে সুপার জায়গা। যারা কেওনঝড় ভিজিট করছো অবশ্যই তোমরা কাঞ্জারিয়া ড্যাম ভিজিট করো। চোখ ধাঁধানো একটা জায়গা তোমরা দেখতে পাবে, বিশেষ করে এই যে ড্যামটা, মানে লক গেটগুলো ভাই যা দেখতে লাগছে না এই দূর থেকে। তো ড্যামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জাস্ট ড্রোন শটের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ উঠেছে ভাই, সিরিয়াসলি ওদিকে কোনো মানে কি বলবো, কোনো লোক পর্যন্ত যাচ্ছে না, বেশিরভাগ লোক সব এইখান থেকে দেখেই চলে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি না, যে পরিমাণ গরম পড়েছে। এবার এই কাঞ্জারিয়া ড্যামে কিছুক্ষণ থাকবো, একটু ফটো তুলবো, দেন তারপরে কিন্তু বেরিয়ে যাব সোজা মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। কাঞ্জারিয়া ড্যাম কিন্তু অনেক অনেক অনেকটাই বড়, মানে যেটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই বড়। মানে শুধু যে সোজা যে ড্যাম এটা নয়, ড্যামের আরও ওই দিকে পাশে আরও জায়গা রয়েছে। এখানে একটা পিকনিক স্পট রয়েছে, জাস্ট আমার এই পিছনেই দেখো, এই যে স্পটটা যেটা রয়েছে সেটা হচ্ছে পিকনিক স্পট। এখানে একটা ছোট্ট মতো পার্ক রয়েছে পিকনিক স্পটের শেষে, তোমরা চাইলে পুরোটা ভিজিট করতে পারো। মোটামুটি কাঞ্জারিয়া ড্যাম পুরো ঘুরতে গেলে একটা বেলার একটু বেশি সময় লাগবে, তো 2-4 ঘন্টায় কিচ্ছু হবে না। তো একবেলা হাতে নিয়ে এসো, তোমরা কাঞ্জারিয়া ড্যামটা ঘোরো আর কাঞ্জারি ড্যামটা এনজয় করো। এবার কাঞ্জারি ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, এবার সোজা যাবো হচ্ছে মহেন্দ্রগিরি। তো আজকে আর মহেন্দ্রগিরি পৌঁছতে পারবো না, অ্যাপ্রক্সিমেট 400-450 কিলোমিটার্সের মতো রাইড রয়েছে। তো এখন ঘড়িতে বাজছে 2টো, আর 4 ঘন্টার মতো একটু গাড়ি চালাবো, যতদূর যেতে পারি যাবো, দেন তারপরে কিন্তু আজকের মতো ইতি হয়ে যাবে রাইড। তো কোথায় ক্যাম্পিং করছি না করছি সব কিছুই থাকবে কিন্তু এই ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভাই রোদ এত পড়েছে, শেষমেশ পাতলা রেন জ্যাকেটটা বলি পরে নি, এত রোদ পড়েছে গা চড়চড় করছে রোদে। উঠে পড়লাম মেন হাইওয়েতে। এবার আমরা বাঁদিকের রাস্তাটা নেব। আকাশের অবস্থা খুব একটা ভালো না, জাস্ট তোমরা দেখো। এবার সফর শুরু হচ্ছে মহেন্দ্রগিরির। আজকে মোটামুটি এখন 100 থেকে 150 কিলোমিটারের মতো রাস্তা আমরা গাড়ি চালাবো। দেন কালকে মোটামুটি 300 বা 250 কিলোমিটার এরকম বাদ পড়ে থাকবে। তো কালকে মোটামুটি চালিয়ে একটা সাইট সিন কমপ্লিট করে মহেন্দ্রগিরির পরের দিনের নেক্সট সাইট সিনের জন্য প্রস্তুতি নেব। আকাশের অবস্থাটা দেখো, এই না বৃষ্টি নামে, ও একদম ঠান্ডা হাওয়া, যা দেওয়া দিচ্ছে না, কোন মোমেন্টে বৃষ্টি নামবে। আর সামনে রয়েছে ক্যামেরা। সামনে একটা চা দোকান থেকে দাঁড়াবো, সিরিয়াসলি চোখটা যেন লেগে যাচ্ছে বারবার। একটু চাটা খেয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে কিন্তু আবার বাইক চালানো শুরু করব। তার মধ্যেখানে শুধু জ্যাকেটটা তো পরে আছি, প্যান্টটা পরবো, তার সঙ্গে বাপিদাও কিন্তু রেন গিয়ার্সটা পরবে। ভাই ওয়েদারটা একদম সুপার।
এখন মহেন্দ্রগিরি থেকে মোটামুটি 370 কিলোমিটার দূরে রয়েছি। আর সবে রেঞ্জ জ্যাকেটটা খুললাম, একটা দোকান থেকেই দাঁড়িয়েছি, দেখো পিছনে দোকানটা রয়েছে। তো এখানে বড়া টড়া ভাজছে, একটু খিদে লাগছে। তো আমি আর বাপিদা দাঁড়ালাম দুজন মিলে, একটু বড়া টড়া খাওয়া হবে। আর এইদিকে দেখো বাপিদার জুতো থেকে শুধু জল বেরোচ্ছে। তো এই জুতোটা কিনে সত্যি খুব আরাম, মানে সিরিয়াসলি বলছি 400 টাকা নিক, কিন্তু রাইডটা আমার জবরদস্ত হচ্ছে এই জুতোটা পরে। আজকে তো আর পৌঁছতে পারবো না, পৌঁছতে হয়তো কালকে মহেন্দ্রগিরি আমরা পৌঁছবো। তো আজকে যতদূর যেতে পারি যাবো, অ্যাপ্রক্সিমেট 5টা 5:30 অবধি তো গাড়ি চালাবো, 6টা অবধি হয়তো গাড়ি চালাবো সন্ধ্যা। দেন তারপরে একেবারে ফুল রেস্ট। সত্যি কথা বলতে অন্য টাইমে হলে 8টা 8:30 অবধি আমি গাড়ি চালাই, বাট এই রাইডটা আমি পুরো চিল মুডে আছি, অত ওরকম কোনো চাপ নেই। যতদূর যেতে পারি যাবো, যেখানে শরীর থামবে সেখানে থেমে যাব, এই মুডের জন্যই। কালকে যেমন দেখলে তোমরা 5টা 5:30টার মধ্যে আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেছি। আজকেও কিন্তু সেম কেস। প্রথম দিনেও মোটামুটি 6টা 6:30টার মধ্যে পেট্রোল পাম্প খুঁজতে একটু লেট হয়ে গেছে, বাট 6টা 6:30টার মধ্যে কিন্তু আমরা গাড়ি থামিয়ে দিয়েছিলাম। তো চলো মোটামুটি কি টিফিন আনে বাপিদার দেখি, টিফিনটা করি, দেন তারপরে আবার গাড়ি স্টার্ট দেবো। তো বিকেলের টিফিনটা তোমরা শুধু দেখো, এখানে 2টো বড়া রয়েছে, তার সঙ্গে এখানে 2টো আলুর বড়া রয়েছে। তো এই হচ্ছে আমাদের বিকেলের নাস্তা। তো 4টে এই আইটেমগুলো খেয়ে কিন্তু তারপরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো। দুপুরে সেভাবে খাওয়া হচ্ছে না, টুকটাক করে কোনো সাইড সিনে গেলে কখনো ঝালমুড়ি, কখনো ওই ছোলা মাখা হ্যান ত্যান এইসবগুলো খেয়ে কাটাচ্ছি, কারণ দারুণ লাগছে মুখে স্বাদের জন্য। ভরপেট টিফিন ওই সকালে, বিকেলে আর রাতের দিকেই হচ্ছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন তারপরে কিন্তু আবার আমাদের জার্নিটা স্টার্ট হবে। ঘড়িতে বাজছে এখন 4:32 আর ফাইনালি আমরা কিন্তু জাজপুরে এসে গেছি। জাস্ট একটুখানি এখান থেকে আর জাজপুর। তো আমরা কিন্তু NH20টাই ধরে আছি এখন অ্যাপ্রক্সিমেটলি এখনও 10 কিলোমিটার আমরা যাব এই NH20 ধরে। পরন্ত বিকেলে কি দৃশ্য দেখছি দেখো, হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি আর দুদিকে শুধু পাহাড়, হিল রেঞ্জগুলো ভাই দারুণ লাগছে। আর কিছুক্ষণ পর ভালোভাবেই সন্ধ্যা নেমে যাবে, প্রায় এখন 5:30 বাজতে যায়। দেখি দিন থাকতে যদি ভুবনেশ্বরটা আমরা পেরোতে পারি খুবই ভালো হয়। অ্যাপ্রক্সিমেট আর 70 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঘড়িতে বাজছে প্রায় 6:08 আর কটক বাকি অ্যাপ্রক্সিমেটলি আর 5 থেকে 6 কিলোমিটার। চলো সন্ধ্যার মুখে কটক ঢুকবো, একটু চিন্তা হচ্ছে যে কতটা ট্রাফিক পাবো না পাবো। তারপরে তো ভুবনেশ্বরে কিন্তু আরও একটা ট্রাফিকের চব্য রয়েছে। তো আমরা ভুবনেশ্বরটা ক্রস করে জাস্ট সিটিটাকে ক্রস করেই তারপরে যে কোনো একটা পেট্রোল পাম্প পাবো, আমরা কিন্তু স্টে করবো। মোটামুটি চেষ্টা করছি ভুবনেশ্বরটা পেরিয়ে ঠিক ভুবনেশ্বর থেকে চিল্কা ওর রাস্তাতেই একটা পেট্রোল পাম্প পড়বে, যেটা আগে আমরা ছিলাম। চেষ্টায় আছি যে যদি ওখানে ট্রেনে যেতে পারি ভালো, যদি না পারি তার আগে কোনো পেট্রোল পাম্পে আমরা থাকবো। সন্ধ্যার সময় কটক বিচ পেরোচ্ছি, এত ফাঁকা হবে এক্সপেক্ট করিনি, বিশ্বাস করো। ফাইনালি একটা বিরাট জ্যামের মহাভারত কাটলাম কটক থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ভুবনেশ্বর। অ্যাপ্রক্সিমেটলি 15 বা 16 কিলোমিটারের মতো বাকি রয়েছে ভুবনেশ্বর। ওকে চলো, ফাঁকা আছে। ওকে আমারই বলার একটু ভুল, 15-16 না 20 কিলোমিটার বাকি রয়েছে আর ভুবনেশ্বর। এই দেখো উপরে লেখা। ঘড়িতে বাজছে এখন 6:40 আর ফাইনালি আমরা কিন্তু কটক ক্রস করে দাঁড়িয়েছি রাস্তার ধারে। জাস্ট এখন কটকের কন্ডিশন দেখো, কত গাড়ি যাচ্ছে। তাহলে একবার চিন্তা ভাবনা করো ভুবনেশ্বরে গেলে কি হাল হবে আমাদের। খুব কটকে সত্যি কাল ঘাম ছুটিয়ে দিয়েছে আমাদের, এত পরিমাণ জ্যাম সিরিয়াসলি এক্সপেক্ট করিনি কটকে এতটা জ্যাম পাবো জানতাম, বাট এতটা পাবো জানি না। চলো এবার এই সোজা রাস্তা যাচ্ছে ভুবনেশ্বরের দিকে যাব, দেখবো কি আছে, মানে কন্ডিশনটা কেমন আছে রাস্তার।
আমাদের ইচ্ছা আছে, বাপিদার বা আমার ইচ্ছা আছে যে আমরা যখন কন্যাকুমারী রাইড করেছিলাম, যে প্রথমে পেট্রোল পাম্পে ছিলাম চিল্কা থেকে 30 কিলোমিটার মতো আগে ওই পেট্রোল পাম্পে, বাট জানি না যাওয়া সম্ভব হবে কি না। যদি সম্ভব হয় তাহলে কালকের রাইড আমাদের অনেকটাই কমে যাবে, সেটাও আমাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে। একটু রেস্টের পর্ব সেরে আবারও বেরিয়ে পড়লাম ভুবনেশ্বর উদ্দেশ্যে। চলো দেখি কতটা জ্যাম হয়, দেন ভুবনেশ্বর কাটিয়ে মিনিমাম 5-10 কিলোমিটার পরে কিন্তু থাকার এবার প্ল্যান শুরু করতে হবে। ফাইনালি আমরা কিন্তু ভুবনেশ্বর ঢুকে গেছি। ও ফ্লাইওভার ধরে এবার ভুবনেশ্বর থেকে একটু বেরোবো, বেরিয়ে ফাঁকা কোনো একটা জায়গায়, মানে ফাঁকা হাই রোড দেখে রাস্তার ধারে পেট্রোল পাম্প থেকে কথা বলা শুরু করব। তো চলো আপাতত ভুবনেশ্বরের জ্যামটা আপাতত কাটাই, কারণ সবে মাত্র ভুবনেশ্বর ঢুকলাম, এখনও জানি না কন্ডিশন কেমন আছে। ঘড়িতে বাজছে এখন 7:13। ও অবস্থা দেখো ওই দূরে। ফাইনালি একটা BPCL এর পেট্রোল পাম্প পেলাম। এখানে জিজ্ঞেস করি থাকা যাবে কি না, দেন তারপরে তো মানে অবস্থা বুঝে ব্যবস্থা, যদি না হয় তাহলে অন্য পেট্রোল পাম্প আমাদের দেখতে হবে। ওকে ওকে এই পেট্রোল পাম্পটায় আমরা যখন কন্যাকুমারী রাইড করেছিলাম এই পেট্রোল পাম্পে আমরা ছিলাম। পারফেক্ট, চলো ফাইনালি পেয়েছি পেট্রোল পাম্পটা। এবার জাস্ট থাকার ব্যবস্থা জিজ্ঞেস করি থাকতে দেয় কি না। ওকে এখানে নতুন কনস্ট্রাকশন হয়েছে। ফাইনালি এখানে থাকার ব্যবস্থা হলো, মালিক আমাদের দেখে চিনতে পেরেছে, মানে এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে। মালিক আমাদের দেখেই চিনতে পেরেছে। চলো কথাবার্তা বললাম, একটু হাসি ঠাট্টা হলো। এবার আমরা টেন্ট খাটানোর একটা জায়গা করছি। আমরা আগে ওইদিকে ছিলাম, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, বাট আপাতত এইখানে আমাদের জায়গা দিল যে থাকার জন্য। ওখানে মানে ভিজে মাটি রয়েছে। ঘড়িতে বাজছে এখন প্রায় 8:36 আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি চিল্কার ঠিক আগে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পটায় তোমরা সকলেই জানো যে আমি কন্যাকুমারী যখন রাইড করেছিলাম এই পেট্রোল পাম্পে ছিলাম। জাস্ট ওইদিকে এখন কনস্ট্রাকশন হচ্ছে, সেজন্য পুরো কাদা এলাকাটা হয়ে গেছে। তো সেজন্য দাদা যিনি ম্যানেজার তিনি আমাকে চিনতে পেরেছেন, তো উনি বললেন যে এই জায়গাটা করে একটা টেন্ট করতে। তো আমরা ওই দিকটা করে টেন্ট করব, ওই দিকটা একটা সমান মতো ফাঁকা মতো জায়গা আছে, তো ওই দিকটা টেন্ট করব। দেন তারপরে যাব হচ্ছে রান্নাবান্নার দিকে, কারণ আজকে সত্যি বলছি রান্না করে না খেলে ঠিক হবে না, কারণ এর আশেপাশে আপ টু 3-4 কিলোমিটার এই দিকে, আর এই দিকে তো একদম পুরো ফাঁকা আপ টু চিল্কা পর্যন্ত, তো কোনো কিছুই পাওয়া যাবে না। তো আমরা একটু পরে রান্না করব। প্রচণ্ড টায়ার্ড, জাস্ট ভাতে ভাত তার সঙ্গে আলু ভাজা যা হয় মোটামুটি রান্না করে খাবো দাবো, তারপর শুয়ে পড়বো। তো চলো আপাতত এলাম একটুখানি টেন্টটা খাটিয়ে নিই, দেন তারপর একটু ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পরে চলে যাবো সোজা রান্না করতে। তো এই দেখো আমার গাড়ি পুরোপুরিভাবে চাপা দেওয়া আছে, ভিতরে লাগেজ টাগেজগুলো সব বাঁধা যেমনই আছে। বৃষ্টি পড়লে কিছু হবে না, এখানে বাপিদার গাড়ি রয়েছে, প্লাস্টিক চাপা দিয়ে দেওয়া হবে একটু পরে। তো রান্না করাটা মনে হয় আজকে আর হবে না, তার কারণ এখানে কনস্ট্রাকশন চলছে। যেখানে রান্না করার কথা ছিল আমাদের, মানে আগেরবারে যেখানে করেছিলাম, তো মালিকের সাথে কথা বললাম, ওখানে কনস্ট্রাকশন চলছে, আর তার উপর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেজন্য আর রান্না করা ওখানটায় যাবে না, পুরো কাদায় কাদা। আর পেট্রোল পাম্পের ভিতর তো একদমই অসম্ভব, বাইরে আর যেতে মানে ইচ্ছা করছে না, অনেকটাই বাইরে যেতে হবে। তো সেজন্য ব্যাগে যা আছে সেই দিয়েই কিন্তু আজকে রাতের খাবারটা সারবো। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আর এইটুকুই থাকছে। তো সারাদিনের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন একটা ব্লগে, যেখানে আমরা এক্সপ্লোর করব মহেন্দ্রগিরি।